ইংলিশ টিচিং সেন্টার অনলাইন বিডি বাই ডেভিসের এর পক্ষ থেকে আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আমার ফ্রি বেসিক ইংলিশ লার্নিং কোর্সের প্রথম ক্লাসে আমি আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আমার আলোচনার প্রথম অংশে বলেছি যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল চ্যাপ্টার হলো টেন্স। যে টেন্স ছাড়া একজন ছাত্র বা ছাত্রী কিংবা আগ্রহী শিক্ষার্থী অথবা পৃথিবীর কেউ টেন্স ছাড়া ইংরেজিতে একটা সেন্টেন্স লিখতেও পারবে না, একটা সেন্টেন্স বলতেও পারবে না, একটি বাক্য ইংলিশে লেখা এবং বলা অসম্ভব টেন্স ছাড়া। সে কারণে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেন্সটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং অবশ্যই আমরা ইংলিশ গ্রামার শিখবো, জানবো, বুঝবো, কিন্তু প্রতিটা গ্রামাটিক্যাল চ্যাপ্টার অবশ্যই খুব সহজ ভাষায় বা খুব সহজ পদ্ধতিতে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইংলিশ টেন্সকে বাদ দিয়ে বা ইংলিশ টেন্স না শিখে ইংরেজি লেখা বা বলা অসম্ভব। সে কারণেই আমি আমার নিজস্ব পদ্ধতিতে আমার ইংলিশ টিচিং সিস্টেমের আওতায় টেন্সটি আমি আলোচনা করে থাকি এবং ধারাবাহিকভাবে 3টি ক্লাসে টেন্সটি 3 ভাগে বিভক্ত, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। 3টি ক্লাসে টেন্সের আমি আলোচনা করে আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের ইনশাআল্লাহ টেন্সটা সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে এবং বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু একটি শর্ত রয়েছে, যেটা আগেও বলেছি, আবারও মনে করে দিচ্ছি। অবশ্যই আমার সাথে সাথে আলোচনা দেখতে হবে, বুঝতে হবে এবং একটি খাতা এবং একটি কলম নিয়ে আমি টেন্সটা আমার নিজস্ব নিয়মে যেভাবে দেখাবো, অবশ্যই সেটা নিজের হাতে একটি খাতায় সেটা অবশ্যই নোট করতে হবে। শুধুমাত্র দেখলে চলবে না, বুঝলে চলবে না, নিজের হাতে অবশ্যই টেন্সটার একটি নোট খাতা অবশ্যই বানাতে হবে। আমি কিন্তু বারবার বলছি, অবশ্যই নিজের হাতে একটি খাতা নিয়ে টেন্সের নোট খাতা অবশ্যই বানাতে হবে। তাহলে আল্লাহর রহমতে টেন্সটা সারা জীবন একজন ছাত্র বা ছাত্রী কিংবা আগ্রহী শিক্ষার্থীদের সারা জীবন টেন্সটা কালেকশনে থাকবে, সংগ্রহে থাকবে এবং সে কখনোই টেন্সটা ভুলে যাবে না। এবং যখনই সে ভুলে যেতে থাকবে, সে রিভিশন দেওয়ার এবং ভালোভাবে দেখে নেওয়ার আরেকবার সুযোগ পাওয়ার কারণে তার সারা জীবন টেন্সটা মনে থাকবে, সে ধরে রাখতে পারবে। এটা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান থেকে বলছি। তো আমি টেন্স শেখানোর শত শত পদ্ধতি আছে। এর মধ্যে আমার নিজস্ব পদ্ধতি, যেটা হচ্ছে টেন্সের চার্ট সিস্টেম। সেই তালিকা পদ্ধতি বা টেন্সের চার্ট সিস্টেমে টেন্সটি আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের সিরিয়াসলি আমার আলোচনা শোনার এবং দেখার জন্য বলছি এবং অবশ্যই আলোচনা শুনে পরবর্তীতে টেন্সের নোট খাতাটা অবশ্যই যেন লেখা হয় বা তৈরি করা হয়, সেই জন্য আরো একবার মনে করিয়ে দিচ্ছি। টেন্স টেন্স অর্থ হলো ক্রিয়ার কাল। ইংরেজিতে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ ইংরেজিতে কোনো কাজ যে সময় হয় বা যে সময় ঘটে, সেই সময়টাকে প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই টেন্সকে ব্যবহার করতে হয় বা বাংলায় যেটাকে বলে ক্রিয়ার কালকে ব্যবহার করতে হয়। তো ইংরেজিতে টেন্স প্রধানত 3 প্রকার, প্রধানত মেইনলি 3 প্রকার, যথা এক প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, যেমন আই ড্র দ্য পিকচার, আমি ছবিটি আঁকি। 2 নম্বর হলো পাস্ট টেন্স বা অতীতকাল, যেমন আই ড্রিউ দ্য পিকচার, আমি ছবিটি এঁকেছিলাম। 3 ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যেমন আই শ্যাল ড্র দ্য পিকচার।
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কাল। টেন্সের সাথে সাথে আরো দুটি বিষয় আমাদের জানা খুব জরুরি। একটি হলো ইংরেজিতে যে ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ যে কাজ, যে শব্দ দিয়ে কোনো কাজ হওয়া বা করা বোঝায়, সেই ভার্ব এর রূপ বা ফর্ম, ভার্বের রূপ বা ফর্ম তিন প্রকার। এক, ফার্স্ট ফর্ম, যেটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলে প্রেজেন্ট ফর্ম, আর আমরা সহজ ভাষায় বলতে পারি ভার্ব ওয়ান বা ভি ওয়ান, যেমন গো। সেকেন্ড ফর্ম, এটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলে পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব টু, বা আমরা সংক্ষেপে বলতে পারি ভি টু, যেমন গো এর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর থার্ড ফর্ম, যেটাকে গ্রামাটিক্যাল ভাষায় পাস্ট পার্টিসিপাল ফর্ম বলে, আমরা সহজ ভাষায় বলতে পারি ভি থ্রি বা ভার্বের থ্রি, ভার্বের থার্ড ফর্ম, যেমন গন। তাহলে গোটা প্রেজেন্ট ফর্ম বা এক নম্বর ফর্ম, দুই নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর তিন নম্বর ফর্ম হচ্ছে গন। এছাড়াও আমাদের ইংরেজিতে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে পার্সন বা ব্যক্তি বা কর্তা। এই পার্সন বা ব্যক্তি আমাদের ইংরেজিতে তিন প্রকারের হয়ে থাকে। খুব লক্ষণীয় বিষয় যে টেন্সও আমাদের প্রধানত তিন প্রকার, ভার্বের যে ফর্ম বা রূপ সেটাও তিন প্রকার, এবং ইংরেজিতে পার্সন বা ব্যক্তি সেটাও তিন প্রকার। তিনটাই কিন্তু তিন প্রকার। পার্সন বা ব্যক্তি তিন প্রকার বা তিন ধরনের হতে পারে, যেমন এক ফার্স্ট পার্সন, আই এবং মি। দুই হচ্ছে সেকেন্ড পার্সন, সেটা হচ্ছে ইউ। আই এবং মি শব্দের অর্থ হচ্ছে আমি এবং আমরা। আর ইউ, ইংরেজিতে ইউ দিয়ে তুমি এবং তোমরা দুটাকেই ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর তিন হলো থার্ড পার্সন, যেমন হি, শি, ইট, দে, অথবা যে কোনো একটি নাম, পৃথিবীর যে কোনো একটি নাম হতে পারে। রহিম হতে পারে, করিম হতে পারে, ঢাকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, ইউএসএ হতে পারে, রাশিয়া হতে পারে। যে কোনো একটি নাম, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, স্থান হোক, যে কোনো একটি নাম, সেটাও থার্ড পার্সন। অথবা একজনের বেশি, দুই বা ততোধিক, দুই বা তার বেশি, যত বেশি হোক, এই সবগুলো নাম সবই থার্ড পার্সন। এর মধ্যে আমাদের অবশ্যই সিঙ্গুলার প্লুরাল আছে। তো সিঙ্গুলার প্লুরাল বিষয়টা আমি পরবর্তীতে টেন্সের তালিকা পদ্ধতিতে টেন্সটা যখন আলোচনা করতে যাচ্ছি, সেই তালিকার মধ্যে আমি এই সিঙ্গুলার প্লুরালের বিষয়টা আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি আশা করি যে আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার, এবং টেন্সের যে টেন্সের ভার্বের যে তিনটা রূপ আছে, ফর্ম আছে, সেই তিনটা রূপ, এবং টেন্সের যে পার্সন, ইংরেজিতে পার্সন যে তিন প্রকার, সেই সম্পর্কে জানতে এবং বুঝতে পারছি। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। আমরা দেখেছি যে ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু আমাদের ইংরেজিতে টেন্স সর্বমোট 12 প্রকার। আমি আবারও বলছি, প্রধানত তিন প্রকার, কিন্তু সর্বমোট 12 প্রকার। এখন গ্রামাটিক্যাল ভাষায় যে টেন্সটাকে বলা হচ্ছে, সেটাকে আমরা প্রতিটা টেন্সকে একটা সহজ নাম দেব, সহজে বোঝার জন্য বা সহজে মনে রাখার জন্য আমরা প্রতিটা টেন্সকে একটি করে নাম দেব। যেমন আমরা প্রেজেন্টের চারটা আছে, পাস্টের চারটা আছে, ফিউচারের চারটা আছে। যেমন প্রেজেন্টের চারটা বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা সহজ ভাষায় বলবো প্রেজেন্ট নাম্বার 1। এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামাটিক্যাল ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা বলবো প্রেজেন্ট নাম্বার 2। এরপরে 3 এ আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট নাম্বার 3। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে আমরা বলবো সহজ ভাষায় বা সহজে বোঝার জন্য বা সহজে বলার জন্য আমরা বলবো প্রেজেন্ট নাম্বার 4। এরকম করে আমাদের পাস্ট টেন্সেরও পাস্টের চারটা আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটাকে আমরা পাস্ট 1, পাস্ট 2, পাস্ট 3 এবং পাস্ট 4 বলতে পারি। ফিউচার টেন্সও আমাদের চারটা প্রকার আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাকে আমরা সহজ ভাষায়
বা সহজে বলার জন্য বা সহজে বোঝার জন্য আমরা বলতে পারি ফিচার নাম্বার 1, ফিচার নাম্বার 2, ফিচার নাম্বার 3, ফিচার নাম্বার 4। তো আশা করি যে আমার এই পর্যন্ত আলোচনায় আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা টেন্সটা কাকে বলে, কত প্রকার, কি কি, এবং টেন্স যে প্রধানত 3 প্রকার কিন্তু সর্বমোট 12টা প্রকার রয়েছে, এবং এই 12 প্রকারের আমাদের টেন্সের তালিকা পদ্ধতিতে আলোচনা আমি একটু করেই শুরু করতে চাচ্ছি। আমাদের এই সর্বমোট 12 প্রকার টেন্সের প্রথম যে প্রকার সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষায় বলছি। তো গ্রামাটিক্যাল ভাষায় বললে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের সহজ ভাষায়, আমি আমার নিজের সহজ ভাষায় বোঝার জন্য বা বলার জন্য আমি আমার ছাত্রছাত্রী, আমার আগ্রহী শিক্ষার্থীদের বলছি, তারা বলতে পারে প্রেজেন্ট নাম্বার 1। সহজে বলার জন্য আমরা বলতে পারি প্রেজেন্ট নাম্বার 1 বা প্রেজেন্ট 1। এখন প্রেজেন্ট নাম্বার 1 কি বা কখন আমাদের প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করা দরকার, সেটা হচ্ছে ইংরেজিতে কোনো কাজ বর্তমানকালে সাধারণত হয় বা চলে বা ঘটে এমন বোঝাতে প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করা হয়। কোনো কাজ বর্তমানকালে সাধারণত হয়, আমরা দেখি সাধারণত হয়, কিংবা সাধারণত চলে, কিংবা সাধারণত আমরা দেখছি এটা ঘটে, সাধারণত ঘটে, এমন বোঝাতে আমরা প্রেজেন্ট নাম্বার 1 অবশ্যই ব্যবহার করব। এখন প্রেজেন্ট নাম্বার 1 ব্যবহার করব, এটা গঠন কি? এখানে লেখা আছে যে প্রেজেন্ট নাম্বার 1 গঠন করতে হলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে 3টা রূপ বা 3টা ফর্ম আমরা প্রথমে আলোচনা করেছি, এর মধ্যে ভার্বের যে প্রথম ফর্ম অর্থাৎ ভার্ব 1, সেই ভার্ব 1টা আমাদের সাবজেক্টের পরে বসাতে হবে। এবং আমরা সাবজেক্টের পরে ভার্বের প্রথম ফর্মটা বসাবো, এরপরে আমরা অবজেক্ট বসাবো। এখন অবজেক্টে যদি থাকে তো আমরা লিখবো, আর অবজেক্ট যদি না থাকে তাহলে লেখার কোনো দরকার নেই বা লেখার কোনো অবকাশ নেই। এবার আমরা টেন্সের যে তালিকা পদ্ধতি বা চার্ট সিস্টেমে টেন্সের যে আলোচনা, সেটা যে আসল বা মূল যে চার্ট, সেই তালিকাটা আমরা এখন দেখব। প্রেজেন্ট নাম্বার 1 খাবোধক তালিকা 1। আমার নিজস্ব নিয়মে টেন্সের এই তালিকা পদ্ধতি আলোচনায় এই টেন্সের তালিকাটা একজন ছাত্র বা ছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের টেন্সটা সম্পূর্ণভাবে বুঝতে এবং শিখতে সাহায্য করে। সেই জন্য তালিকাটা অবশ্যই ধারাবাহিকভাবে সিরিয়ালি আমাদের তালিকাটা বুঝতে হবে, এবং এভাবেই আমাদের নোট করতে হবে। কোনো এলোমেলো নোট করা যাবে না। ধারাবাহিকভাবে এখানে 9টা বাক্য আছে, 9 ধরনের সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, 9 ধরনের আমাদের কর্তাকে ব্যবহার করা হয়েছে। অবশ্যই এই বাক্যগুলো সিরিয়ালি আমাদের, আমি যেটা বলেছি যে একটি খাতা এবং একটি কলম নিয়ে নোট করতে হবে। অবশ্যই ধারাবাহিকভাবে এই 9টা বাক্যই লিখতে হবে। কোথাও কোনো বাদ দেওয়া যাবে না, কিংবা কোনো এলোমেলো করা যাবে না, আগে আগে পিছিয়ে করা যাবে না। করলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, এবং টেন্সটা কিন্তু আলটিমেটলি বা অবশেষে কিন্তু একজন ছাত্র বা ছাত্রী কিন্তু শিখতে পারবে না যদি তার অগোছালো হয়ে যায় বা এলোমেলো হয়ে যায়। জিনিসটা অবশ্যই গোছালো হতে হবে এবং ধারাবাহিকভাবে হতে হবে, সিরিয়ালি হতে হবে। তো এখানে আমরা প্রথম বাংলা বাক্য দেখছি, তার পাশাপাশি আমরা ইংরেজি করছি। প্রথম বাংলা বাক্য 1 নম্বর যেটা আছে যে আমি সেখানে যাই, আমি সেখানে যাই। তাহলে আমাদের এখানে লেখা আছে যে আমি সেখানে যাই, আমি সেখানে যাই। তাহলে এখানে আমি ইংরেজি আই, যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর সেখানে হচ্ছে দেয়ার। তাহলে আই গো দেয়ার। তো এটা আমাদের অবশ্যই একটু আগে বলছিলাম যে পার্সন 3 প্রকার, এর মধ্যে অবশ্যই আইটা আমাদের অবশ্যই ফার্স্ট পার্সন, এবং সেটা ফার্স্ট পার্সনের মধ্যে আমাদের অবশ্যই এটা সিঙ্গুলার নাম্বার বা একবচন, কারণ আই দিয়ে তো একজনকে বোঝাচ্ছে। তাহলে আমি সেখানে যাই, এটার ইংরেজি হচ্ছে আই গো দেয়ার। এর পরেরটা হচ্ছে যে আমরা এটা লিখি। এখন আমরা আমরা ইংরেজি হচ্ছে উই, উই। আর লেখা ইংরেজি হচ্ছে রাইট, আর এটা ইংরেজি হচ্ছে ইট। তাহলে উই রাইট ইট, এটা হচ্ছে আমাদের, এটাও ফার্স্ট পার্সন, কিন্তু আমাদের প্লুরাল নাম্বার বা বহুবচন, কারণ আমরা দিয়ে দুই বা ততোধিককে বোঝায়, অর্থাৎ এটা আমাদের ফার্স্ট পার্সন বহুবচনের মধ্যে পড়েছে। এরপরে 3 নম্বরে লেখা আছে যে তুমি ছবিটি আঁকো। এখন তুমি, তুমি ইংরেজি ইউ,
আঁকা ইংরেজি হচ্ছে ড্র, আর ছবিটি এটা হচ্ছে দা পিকচার। এই ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন এবং এটা তুমি দিয়ে একজনকে বোঝাচ্ছে, এটা জন্য সিঙ্গুলার বা একবচন। 4 নম্বরে আছে যে তোমরা এটা জানো। তোমরা ইংরেজিও হচ্ছে ইউ, জানা ইংরেজি হচ্ছে নো, আর এটা হচ্ছে ইট। এটা আমাদের সেকেন্ড পারসন এবং আমাদের এটা অবশ্যই বহুবচন, কারণ তোমরা দিয়ে দুইজন বা তার বেশি বোঝাচ্ছে, তাহলে সেকেন্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, প্লুরাল নাম্বার বা বহুবচন। তো আমরা দেখলাম যে আমি এবং আমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি এবং তোমরা এটা হলো সেকেন্ড পারসন। আর এই 5 থেকে 9 পর্যন্ত যে বাক্যগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু থার্ড পারসন। এখন থার্ড পারসন যদি একজনকে বোঝায়, থার্ড পারসন যদি একজনকে বোঝায়, সেটা একজন ব্যক্তি হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা স্থান হতে পারে, যেটাই হোক না কেন, ব্যক্তি বস্তু স্থান যেটাই হোক না কেন, যদি থার্ড পারসন একবচন হয় অর্থাৎ থার্ড পারসন একটাকে বোঝায়, তাহলে অবশ্যই প্রেজেন্ট নাম্বার ওয়ানে ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। এটা আমরা একটু পরেই দেখবো। আগে একটু এই থার্ড পারসন এটা বলে নিই। যেমন তারা আমাকে ডাকে, তারা ইংরেজি হচ্ছে দে, ডাকা ইংরেজি হচ্ছে কল, সি এটা বলে কল, আর আমাকে ইংরেজি হচ্ছে মি, দে কল মি। এটা থার্ড পারসন এবং বহুবচন বা প্লুরাল। এটা থার্ড পারসন হয়েছে কিন্তু বহুবচন হওয়ার কারণে এখানে কিন্তু কোনো আমাদের ভার্বের সাথে এস বাই এস দিতে হয়নি। কিন্তু এরপরেই আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে যে সে এটা দেখে। তো সে ইংরেজি হি, দেখা ইংরেজি হচ্ছে সি, আর এটা হচ্ছে ইট। কিন্তু এখানে আমাদের সে এটা কিন্তু থার্ড পারসন এক বচন বোঝাচ্ছে, থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে। সেই জন্য আমাদের প্রেজেন্ট নাম্বার ওয়ানে আমাদের অবশ্যই ভার্বের সাথে এস, অথবা যেসব ভার্বের সাথে এস হয় না ইএস হয়, সেখানে ইএস দিতে হবে। ভার্বের সাথে এস অথবা ইএস কিন্তু দিতে হবে, কারণ এটা থার্ড পারসন এক বচন, থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে। সেরকম একইভাবে যদি আমরা সে না বলে যেকোনো একজনের নাম বলি, সে একটি নাম, সে ব্যক্তি হোক, বস্তু হোক, স্থান হোক, একটি নাম হলেও সেটাও থার্ড পারসন এক বচন, এবং ওখানে আমাদের প্রেজেন্ট নাম্বার মানে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। যেমন এখানে 7 নম্বর বাক্যটি দেখতে পাচ্ছ যে রহিম গাড়িটি চালায়, তাহলে রহিম ড্রাইভস দ্য কার। ড্রাইভের সাথে কিন্তু এস যুক্ত হয়েছে, ড্রাইভস হয়ে গেছে। এর কারণ হলো এই যে রহিম এটা থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, সেই জন্য আমাদের অবশ্যই ভার্বের সাথে এস বাই এস আমাদের অবশ্যই দিতে হবে। আমি লিখেও দিয়েছি এটা থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন এক বচন, একজন করে যাচ্ছে। কিন্তু যখনই দুইজন হয়ে যাবে তখনই কিন্তু বহুবচন বা প্লুরাল হয়ে যাবে। দুইজন থেকে যতজনই হোক সবই থার্ড পারসন এবং বহুবচন, তখন কিন্তু আবার ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত করা যাবে না, কিচ্ছু যুক্ত করা যাবে না। যেমন দেখতে পাচ্ছ রহিম ও করিম গাড়িটি চালায়, রহিম অ্যান্ড করিম ড্রাইভ দ্য কার। রহিম অ্যান্ড করিম দুইজন হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের ড্রাইভ হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ভার্বের সাথে এস বাই এস দেওয়া যাবে না, কারণ এটা থার্ড পারসন প্লুরাল বা থার্ড পারসন বহুবচন। দুইজন হয়ে গেলে বহুবচন হয়ে যায়, তখন কিন্তু আর ভার্বের সাথে এস বাই এস দেওয়া যায় না। সেরকম আমাদের 9 নম্বরে লেখা আছে ইহা এটা বলে। তো ইহা যেটা ইট, আইটি ইট, এটাও কিন্তু আমাদের থার্ড পারসন এক বচন। থার্ড পারসন এক বচন হলে আমাদের অবশ্যই ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। এটা আমি এই তালিকার মধ্যে বারবার বলছি। তাহলে ইটটাও যেহেতু থার্ড পারসন একজন বা একটাকেই বোঝাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। তাহলে ইট সেইস দিস, ইহা এটা বলে। ইহা ইংরেজি ইট, বলা ইংরেজি হলো সে, তার সাথে এস হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর এটা এটা ইংরেজি হলো দিস। লিখে দিয়েছি যে ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন এক বচন। তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা যদি সহজভাবে বলি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে যে ভার্বের সাথে এস বাই এস দেবো, তাহলে কোন সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা এটা করবো? সাবজেক্ট গুলো আমাদের তালিকা থেকে ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি অথবা শি হতে পারে, হি অথবা শি হতে পারে, যে কোনো একজনের নাম হতে পারে, যেমন এখানে রহিম, রহিম আছে, অথবা ইট হতে পারে, ইট হতে পারে। তখন আমাদের ভার্বের সাথে অবশ্যই প্রেজেন্ট নাম্বার ওয়ানে ভার্বের সাথে অবশ্যই এস অথবা এস দিতে হবে। তাহলে ভার্বের সাথে এস বাই এস আমাদের তখনই দিতে হবে যখন দুইটা শর্ত, অর্থাৎ আমাদের প্রেজেন্ট নাম্বার ওয়ানে আমাদের
থার্ড পারসন প্রেজেন্ট নাম্বার ওয়ান হতে হবে প্রথম শর্ত, আরেকটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, এটা হলো দ্বিতীয় শর্ত। এই দুইটা শর্ত পূরণ হলেই একমাত্র আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারবো। সেটা না হলে আমাদের ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না, যেমন অন্যান্য বাক্য বা সাবজেক্টের ক্ষেত্রে আমরা এখানে তালিকার মধ্যে দেখতে পাচ্ছি। তা আমি আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার ওয়ানের হাবোধকের যে তালিকা, সেই তালিকাটা ভালো করে জানতে এবং বুঝতে পেরেছে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই রিভিশন দিতে হবে এবং একটি খাতা এবং একটি কলম নিয়ে অবশ্যই নিজের হাতে টেন্সটা শুরু থেকে আমি যেভাবে টেন্সটা দেখাচ্ছি সেভাবে অবশ্যই নিজের হাতে একটি নোট খাতা তৈরি করে নিতে হবে। শুধু টেন্সের আলোচনা শুনলে এবং দেখলে চলবে না, অবশ্যই নিজের হাতে একটি টেন্সের নোট খাতা তৈরি করে নিতে হবে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট নাম্বার ওয়ান না বোঝো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট নাম্বার ওয়ান না বোঝো। আমরা এতক্ষণ প্রেজেন্ট নাম্বার ওয়ান এর আমরা হা বোধক দেখেছি। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে প্রেজেন্ট নাম্বার ওয়ান যদি না বোধক হয় তাহলে আমাদের কি করতে হবে। এখানে লেখা আছে যে প্রেজেন্ট নাম্বার ওয়ান কে না বোধক করতে হলে সাবজেক্টের পর অতিরিক্ত ডু নট অথবা ডাজ নট বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে আমরা অতিরিক্ত ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব এবং তারপরে আমাদের ভার্বের যে প্রথম ফর্ম আছে সেই ভার্বের প্রথম ফর্ম বা ফার্স্ট ফর্ম যেটা ভার্ব ওয়ান, সেই ভার্ব ওয়ান আমরা ব্যবহার করব এবং এরপরে আমাদের অবজেক্ট বসবে। এবার আমরা টেন্সে প্রেজেন্ট নাম্বার ওয়ানে না বোধকের তালিকা আমরা এখন দেখব। প্রেজেন্ট নাম্বার ওয়ান না বোধক, এর আগেরটা ছিল প্রেজেন্ট নাম্বার ওয়ান হা বোধক, এটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার ওয়ান না বোধক তালিকা 2। অবশ্যই বাক্যগুলো ধারাবাহিকভাবে তালিকা 1 এ যেমন আছে এখানেও তালিকা 2 এ সেভাবেই আসবে, কিন্তু ওখানে হা বোধক ছিল আর এখন আমরা করবো না বোধক। তুমি দেখতেই পাচ্ছ যে আমি সেখানে যাই না, এটা কিন্তু না বোধক হয়ে গেছে, না আছে। তাহলে এখানে না বোধক করার জন্য আই ডু নট অতিরিক্ত আসবে ডু নট, তাহলে আই ডু নট গো দেয়ার, আই ডু নট গো দেয়ার, আমি সেখানে যাই না। আমরা এটা লিখি না, না বোধক আছে প্রেজেন্ট নাম্বার ওয়ানে না বোধক, তাহলে উই অতিরিক্ত আসবে ডু নট, তাহলে উই ডু নট রাইট ইট। তুমি ছবিটি আঁকো না, ইউ ডু নট ড্র দ্য পিকচার, অতিরিক্ত আসবে ডু নট। বাকিগুলো কিন্তু প্রেজেন্ট নাম্বার ওয়ানের তালিকা 1 এ যেমন ছিল, বাকিগুলো কিন্তু সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট কিন্তু তেমনই বসেছে। শুধু না বোধক হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে ডু নট অথবা ডাজ নট কিন্তু আসছে, এবং ডাজ নট কখন আসছে একটু পরেই আমি দেখাচ্ছি বা বলছি। যারা বলছি যে তোমরা এটা জানো না, ওখানে ছিল তোমরা এটা জানো তালিকা 1 এ, আর এটা হচ্ছে এখানে তোমরা এটা জানো না, ইউ ডু নট নো ইট। না বোধক করার জন্য এখানে ডু নট এসছে। তারা আমাকে ডাকে না, দে ডু নট কল মি, এখানেও আমাদের ডু নট ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পারসন আমি এবং আমরা, সেখানেও ডু নট, তুমি এবং তোমরা, সেখানেও ডু নট। আমাদের থার্ড পারসন যদি একবচন হয়, সিঙ্গুলার হয়, যেমন আমরা একটু পরে দেখব, তাহলে আমাদের ডাজ নট হবে। আর থার্ড পারসন যদি বহুবচন হয়, দুই জন তার বেশি বোঝাচ্ছে, থার্ড পারসন বহুবচন হলে আমাদের অবশ্যই ডু নট হবে। যেমন তারা দিয়ে কিন্তু আমরা দুইজন বা তার বেশি বুঝি, সেই জন্য কিন্তু এখানে ডু নট হয়েছে। দে যদিও থার্ড পারসন, কিন্তু এটা যেহেতু থার্ড পারসন বহুবচন বা প্লুরাল, সেই জন্য ডু নট হবে। দে ডু নট কল মি। সে এটা দেখে না, সে, একটু আগে বলছিলাম সে কিন্তু আমাদের অবশ্যই থার্ড পারসন একবচন, সে তাহলে আমাদের হি হোক অথবা সি হোক, আমাদের অবশ্যই এখানে ডাজ নট দিতে হবে, কারণ এটা থার্ড পারসন একবচন। তাহলে হি ডাজ নট, আমি আবারও বলছি, হি ডাজ নট সি ইট, ডু নট হবে না, অবশ্যই ডাজ নট সি ইট। এটা অবশ্যই খেয়াল করবে, এটা কিন্তু প্রায় 95% ছাত্রছাত্রী, শতকরা 95% ছাত্রছাত্রী কিন্তু এই প্রেজেন্ট নাম্বার ওয়ান এর এই থার্ড পারসন সিঙ্গুলার হলে
যে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয় এটা তারা জানে না, পারে না, বোঝে না। তো সুতরাং অবশ্যই যেন এটা মনে থাকে এবং এই তালিকা অনুযায়ী সেটা নোট করার মাধ্যমে এবং রিভিশন দেওয়ার মাধ্যমে অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে। এবং তালিকাতে কিন্তু আমি সেটা দেখাচ্ছি যে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস হবে। আর নাবোধকের ক্ষেত্রে আমাদের ডাজ নট হবে। রহিম গাড়িটি চালায় না, রহিমও থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে, তাহলে হি বা শি এর মতো আমাদের এখানে অবশ্যই আমাদের ডাজ নট হবে। তাহলে রহিম ডাজ নট ড্রাইভ দ্য কার। আর এখানে নিশ্চয়ই খেয়াল করছে যখনই ডাজ নট হয়ে যাচ্ছে এরপরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে কিন্তু এস অথবা ইএস থাকবে না, কারণ এখানে ডু নট থেকে ডাজ নট হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে যে এস বা ইএস ছিল, থার্ড পারসন সিঙ্গুলার হলে যে ভার্বের সাথে এস বা ইএস দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। ডু থেকে ডাজ, এসটা কিন্তু এখানে চলে এসেছে। সেই জন্য ডাজ নটের পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এরপরে কিন্তু আবার অতিরিক্ত কোনো এস অথবা ইএস দেওয়া যাবে না। ডাজ নটের পরে অতিরিক্ত কোনো এস অথবা ইএস দেওয়া যাবে না। রহিম গাড়িটি চালায় না, রহিম ডাজ নট ড্রাইভ দ্য কার। রহিম থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমাদের অবশ্যই ডাজ নট হবে। রহিম ও করিম গাড়িটি চালায় না, এখানে দেখা যাচ্ছে থার্ড পারসন কিন্তু বহুবচন, দুইজন হয়ে গেলেই, দুইজন বা তার বেশি হলেই বহুবচন হয়ে যাবে। তাহলে আমাদের এটা অবশ্যই থার্ড পারসন কিন্তু প্লুরাল বহুবচন হবে, সেই জন্য কিন্তু আমাদের এখানে ডাজ নট হবে না, অবশ্যই ডু নট হবে। তাহলে রহিম এন্ড করিম ডু নট ড্রাইভ দ্য কার, ডু নট হবে। দুইজন বা তার বেশি যদি হয় থার্ড পারসন তাহলে আমাদের অবশ্যই ডু নট হবে। আর লাস্টে 9 নম্বরে আছে যে ইহা এটা বলে না। তো ইহা এটা আমাদের অবশ্যই একটু আগে তালিকা প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 1 এ বলছিলাম যে ইহাটাও থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই আমাদের থার্ড পারসন একবচন যদি হয়ে থাকে তাহলে ওই আগের গুলোর মতো যে হি এর মতো বা রহিমের মতো এখানেও আমাদের ডাজ নট হবে। তাহলে ইট ডাজ নট সে দিস। তো আমি আশা করি যে আমার সকল ছাত্রছাত্রী আগ্রহী শিক্ষার্থীরা খুব সিরিয়াসলি টেন্সের এই তালিকা পদ্ধতিতে তারা তালিকাগুলো দেখছে এবং বুঝতে পারছে, এবং বাংলা থেকে কিভাবে ইংরেজি হচ্ছে, বাংলা থেকে কিভাবে ইংরেজি আমরা করছি, টেন্সের নিয়ম কি, সেটা তারা এই তালিকার মাধ্যমে বিস্তারিতভাবে জানতে এবং বুঝতে পারছে। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক। আমরা প্রেজেন্ট নাম্বার 1 কে দেখেছি যে ওখানে আমরা প্রথম আমরা প্রেজেন্ট নাম্বার 1 এ আমরা হাবোধক করেছি, হাবোধকের তালিকা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা প্রেজেন্ট নাম্বার 1 এ নাবোধকের তালিকা আমরা আলোচনা করেছি। এখন আলোচনা করছি যাচ্ছি প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক। প্রেজেন্ট নাম্বার 1 কে প্রশ্নবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ বসাতে হবে। অতিরিক্ত শব্দ হিসেবে আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে, এবং সাবজেক্টের পর আমাদের ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করা হয়, এবং এরপরে আমাদের অবজেক্ট বসে, ব্যবহার করতে হবে। আমরা এখন এটা তালিকার মাধ্যমে আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা দেখব। প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক তালিকা 3। প্রেজেন্ট নাম্বার 1 প্রশ্নবোধক তালিকা 3। এখানে লেখা আছে যে আমি কি সেখানে যাই, অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন করা হবে। অর্থাৎ প্রেজেন্ট নাম্বার 1 ই থাকবে, কিন্তু আমরা এখানে প্রশ্ন করব। আমি কি সেখানে যাই, কি দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে আমাদের একটু আগে গঠন দেখালাম যে এখানে আমাদের প্রেজেন্ট নাম্বার 1 এ প্রশ্ন করতে হলে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে, এবং সেটা বাক্যের শুরুতে আনতে হবে। তো এটা আমাদের তাহলে আয়ের ক্ষেত্রে আমাদের একটু আগেই দেখিয়েছি যে আয়ের ক্ষেত্রে আমাদের ডু এর ব্যবহার হয়েছে তালিকা 2 এ। তো এখানেও ডু হবে, কিন্তু ডুটা বাক্যের শুরুতে আসবে, সেন্টেন্সের শুরুতে আসবে। তাহলে ডু আই গো দেয়ার, ডু আই গো দেয়ার, আমি কি সেখানে যাই, ডু আই গো দেয়ার। আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এটাও বলে রাখি প্রায় 80% ছাত্রছাত্রী আমার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব জীবনে দেখেছি এই প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুলে যায়, বাংলাতেও ভুলে যায়, ইংরেজিতে ভুলে যায়। সুতরাং আমাদের অবশ্যই এই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা
বাংলাতেও দিতে হবে, ইংরেজিতেও দিতে হবে। এরপরে আমরা দেখি যে আমরা কি এটা লিখি, এখানে আমারও প্রশ্ন করা হয়েছে কি দিয়ে, তাহলে এখানে আমাদের ডু ব্যবহার করা হবে। তাহলে ডু উই রাইট ইট, ডু উই রাইট ইট, আমাদের এখানে প্রশ্ন করার জন্য ডুটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বা বাক্যের শুরুতে আমাদের দিতে হবে। এরপরে দেখা যাচ্ছে তুমি কি ছবিটি আঁকো, তুমি কি প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানেও আমাদের ডুটা আমাদের বাক্যের শুরুতে দিতে হবে। তাহলে ডু ইউ ড্র দ্য পিকচার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। চারে লেখা আছে তোমরা কি এটা জানো যে কি প্রশ্ন করা হয়েছে, সেই জন্য আমাদের ডুটা অবশ্যই বাক্যের শুরুতে চলে আসবে। তাহলে ডু ইউ নো ইট, ডু ইউ নো ইট। এরপরে পাঁচে লেখা আছে তারা কি আমাকে ডাকে, এই যে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানেও আমাদের তারা যদিও থার্ড পারসন, কিন্তু আমাদের থার্ড পারসন বহু বচন, তাহলে আমাদের অবশ্যই এখানে আগের তালিকাতে দেখেছি ডু হবে, দের ক্ষেত্রে ডু হবে, এখানেও ডু হবে, কিন্তু ডুটা বাক্যের শুরুতে আসবে, সেন্টেন্সের শুরুতে আসবে। তাহলে ডু দে কল মি, ডু দে কল মি। এরপরে আমাদের 6 থেকে কিন্তু দেখানো হয়েছে যে থার্ড পারসন কিন্তু এক বচন, সিঙ্গেল। তো থার্ড পারসন এক বচন হলে আমরা আগেও বলেছি, তালিকা 2 এ দেখেছি, ওখানে কিন্তু আমাদের ডাজ নট হয়েছে। এখানেও আমাদের ওই ডু না, আমাদের ডাজ এর ব্যবহার করতে হবে। এবং এই কাজটাই কিন্তু প্রায় 90 থেকে 95% ছাত্রছাত্রী এই কাজটাই কিন্তু ভুল করে, সেজন্য কিন্তু আমি সতর্ক করছি, সাবধান করছি যেন আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের এই ভুলটা যেন না হয়, সেই জন্য বারবার কিন্তু আমি সতর্ক করছি। সেটা হলো থার্ড পারসন একজনকে বুঝালেই, সে ব্যক্তি হোক, বস্তু হোক, কিংবা একটা স্থান হোক, জায়গার নাম হোক, একটা হলেই আমাদের কিন্তু আমাদের হা বোধক হলে ভাবের সাথে এস বা ইয়েস দিতে হবে। আর যদি আমাদের না বোধক কিংবা প্রশ্নবোধক হয়, তাহলে অবশ্যই ডাজের ব্যবহার করতে হবে। তাহলে সে এটা আমাদের হিটা যেহেতু একটু বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই এখানে ডু না ডাজ হবে। তাহলে ডাজ হি সি ইট, ডাজ হি সি ইট প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর সাথে আছে রহিম কি গাড়িটি চালায়, রহিমও তো দেখা যাচ্ছে একজন ব্যক্তির নাম, এটাও থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের এখানেও ডাজ হবে। তাহলে ডাজ রহিম ড্রাইভ দ্য কার, ডাজ রহিম ড্রাইভ দ্য কার, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। আটে বলছে রহিম ও করিম কি গাড়িটি চালায়, এখানে দেখা যাচ্ছে কিন্তু একজন না দুইজন হয়ে গেছে, তো দুইজন হলে কিন্তু বহু বচন হয়ে যাবে, তখন থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে। তখন আমাদের তাহলে বহু বচন হয়ে গেলে আগের 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 গুলোর মতো, আগের সাবজেক্ট বা কর্তাদের মতো এখানে থার্ড পারসন বহু বচন হয়ে গেলে, থার্ড পারসন প্লুরাল হয়ে গেলে আমাদের অবশ্যই ডু হবে। তাহলে ডু রহিম অ্যান্ড করিম ড্রাইভ দ্য কার। আর ইহা যেটা আগেও বলেছি, তার আগের তালিকাগুলোতে বলেছি, এই প্রেজেন্ট নাম্বার 1 এর তালিকা 3 এও বলছি যে ইহা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন একটাকেই বোঝাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই এখানেও আমাদের ডাজ ব্যবহার করতে হবে। তাহলে ইহা কি এটা বলে, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে ডাজ ইট সে দিস, ডাজ ইট সে দিস, ডাজ হয়েছে যেহেতু ইট আছে এই জন্য ডাজ হয়েছে। আর প্রশ্নবোধক করার জন্য ডু অথবা ডাজটা বাক্যের শুরুতেই বসাতে হবে, এটা কিন্তু আমাদের গঠনেই বলা হয়েছে। আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক আমাদের অবশ্যই দিতে হবে। তো আশা করি আমার সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীরা প্রেজেন্ট নাম্বার 1 এর প্রশ্নবোধক কিভাবে করতে হবে, বা প্রেজেন্ট নাম্বার 1 এর আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে হবে, বাংলায় কিভাবে তৈরি করতে হবে, ইংরেজিতে কিভাবে তৈরি করতে হবে, সেটা তারা বিস্তারিতভাবে তালিকা পদ্ধতিতে তারা শিখতে এবং জানতে পেরেছে। এবং আবারও মনে করে দিচ্ছি, অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে টেন্সটা যেন শুরু থেকে ধারাবাহিকভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যেন নিজের হাতে অবশ্যই একটা টেন্সের নোট খাতা যেন অবশ্যই তৈরি করা হয়। কারণ টেন্সটা শুধু দেখলে এবং বুঝলে চলবে না, নিজের হাতে অবশ্যই টেন্সটা নোট করে সারা জীবন সেটা টেন্সটা মনে রাখতে হবে, ধরে রাখতে হবে। কারণ এই টেন্সের মাধ্যমেই আমরা কিন্তু ইংরেজি ভাষা বিশুদ্ধভাবে লিখতে এবং বলতে পারবো। আমি আমার আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট নাম্বার 1, যেটাকে সহজ ভাষায় বলছি প্রেজেন্ট নাম্বার 1, প্রশ্নবোধক ও না বোধক। অর্থাৎ আমরা এখানে প্রশ্নবোধক করবো, না বোধক করবো, দুটো একসাথে করবো। এর আগে আমরা তালিকা আগে দেখেছি শুধু আবোধক, এরপরে দেখেছি আমরা শুধু না বোধক, তালিকা 3 দেখেছি শুধু প্রশ্নবোধক, আর এখানে হচ্ছে আমরা প্রশ্নবোধক ও না বোধক,
অর্থাৎ দুইটা একসাথে হবে, প্রশ্নবোধক করবো না বোধক করবো, দুইটা আমরা একসাথে করবো। কারণ এই ধরনের বাক্য কিন্তু আমরা বাস্তব জীবনে বলে থাকি, প্রচুর কথা কিন্তু আমরা বাস্তব জীবনে এই প্রশ্নবোধক ও না বোধক, অর্থাৎ ইংলিশে বলে নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক বলে থাকি। তো সুতরাং প্রতিটা টেন্সে প্রশ্নবোধক ও নাবোধক কি হবে বা কেমন হবে, সেটার গঠন কি বা তালিকা কি সেটা আমাদের দেখা এবং জানা খুব জরুরি। এখানে আমরা প্রথম আমরা গঠনটা দেখে নিই। এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট নাম্বার ওয়ানকে প্রশ্নবোধক ও নাবোধক করতে হলে সেন্টেন্সের শুরুতে অতিরিক্ত শব্দ হিসাবে ডু অথবা ডাজ এর পর নট বসে। অর্থাৎ আমরা প্রশ্নবোধক ও নাবোধকের ক্ষেত্রে ডু অথবা ডাজ তো বসাবো, যেটা আমরা এর আগে তালিকা 3ই দেখেছি। ডু অথবা ডাজ তো বসাবোই, কিন্তু এখানে প্রশ্নবোধক এবং সাথে নাবোধকও করতে হবে, সেই জন্য ডু অথবা ডাজের পরে আমরা নট বসবে। এবং সাবজেক্টের পর আমরা সাবজেক্ট দেবো, ডু এবং ডাজের পরে নট দেবো, নটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম, ফার্স্ট ফর্ম বা আমাদের ভার্ব ওয়ান যেটা, সেই ভার্ব ওয়ানটা আমরা ব্যবহার করব এবং এরপরে আমাদের অবজেক্ট বসে। অবজেক্টের ব্যাপারে আগেও বলেছি, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট ব্যবহার করবে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করবো না, অবজেক্ট লাগবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে এখানে অবশ্যই মনে রাখতে হবে, আমি আবার বলছি, এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের নাউনের আগে এবং প্রোনাউন এর পরে নট বসে। নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। অর্থাৎ আমাদের নটের অবস্থানটা খেয়াল করতে হবে। আমরা জানি কোনো কিছু নামকেই তো নাউন বলে, রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, এটা নাউন। আমাদের তালিকাতে রহিম, করিম আছে, সেখানে নাউন হলে নটটাকে আমাদের আগে বসাতে হবে, নাউনের আগে। নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে, আই, উই, ইউ, হি, শি, দে কিংবা ইট, যে সাবজেক্ট গুলো আমাদের তালিকাতে আছে, এগুলো কিন্তু আমাদের প্রোনাউন। প্রোনাউন হলে নটটাকে আমাদের পরে বসাতে হবে। এবার আমরা এই প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা 4 দেখবো, যে তালিকা 4-এ আমাদের প্রশ্নবোধক এবং নাবোধক কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে। প্রেজেন্ট নাম্বার ওয়ান প্রশ্নবোধক ও নাবোধক তালিকা 4। এর আগে আমরা প্রেজেন্ট নাম্বার ওয়ান এর তালিকা 1, 2 এবং 3 দেখেছি, যেখানে হা বোধক, তারপর না বোধক, তারপর প্রশ্নবোধকের তালিকা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার ওয়ান এর প্রশ্নবোধক ও নাবোধক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি কি সেখানে যাই না, কি আছে আবার নাও আছে, প্রশ্ন করা হয়েছে আবার না বোধক করা হয়েছে, সে কারণে এটাকে বলা হয়েছে যে প্রশ্নবোধক ও না বোধক, আর ইংলিশে বলে নেগেটিভ ইন্টারপ্রেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে করতে হলে আমাদের ডুটা তো আমাদের তালিকা 3-এই দেখেছি, প্রশ্নবোধকের তালিকাতে দেখেছি, ডু তো আমাদের সেন্টেন্সের শুরুতে বা বাক্যের শুরুতে আনতেই হবে। তাহলে ডু, তারপরে আমরা আই, সাবজেক্ট ডু আই, তারপরে কিন্তু নটটা বসবে। আইটা যেহেতু প্রোনাউন, সেজন্য নটটা পরে বসবে। তাহলে ডু আই নট, তারপরে আমাদের মেইন ভার্ব গো, আর সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। তাহলে ডু আই নট গো দেয়ার, আর প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক আমাদের অবশ্যই দিতে হবে। আমাদের অবশ্যই আমাদের বিস্তারিত ভাবে আমাদের টেন্সটা শিখতে হবে। এখানে আমাদের সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম ব্যবহার করার জন্য আমি এখনই বলছি না, যেহেতু বলেছি যে প্রায় 95% ছাত্রছাত্রী টেন্সে খুবই দুর্বল, তারা বাংলাও পারে না, ইংরেজিও পারে না, তারা বাংলা থেকে ইংরেজি কিন্তু তারা সরাসরি কয়েক সেকেন্ডের মধ্যে বাংলা থেকে ইংরেজি তারা অনুবাদ করতে বা ট্রান্সলেশন করতে তারা পারে না। সে কারণে এখানে প্রথমেই আমাদের শর্ট ফর্ম আমি আলোচনা করছি না, এখানে আমাদের বিস্তারিত ভাবে আমি আলোচনা করছি। শর্ট ফর্মটা আমি পরবর্তীতে সময় সুযোগ পেলে আমি শর্ট ফর্মটা আলোচনা করে দেবো। তো এখানে আমাদের তাহলে নটের অবস্থানটা হবে, আই যেহেতু প্রোনাউন, তাহলে প্রোনাউন হলে একটু আগে বলা হয়েছে এখানে অবশ্যই মনে রাখতে হবে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। আই যেহেতু প্রোনাউন, তাহলে নটটা পরে বসবে। তাহলে ডু আই নট গো দেয়ার, আমি কি সেখানে যাই না, ডু আই নট গো দেয়ার, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এর পরের বাক্য, আমরা কি এটা লিখি না, কিও আছে নাও আছে, তাহলে ডু, তারপরে আমরা ইংরেজি উই, আর উই এ যেহেতু প্রোনাউন নটটা পরে যাবে, তাহলে ডু উই নট রাইট ইট, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। 3 নম্বরটা, তুমি কি ছবিটি আঁকো না,
ডু যেহেতু প্রশ্ন করা হয়েছে, ডু তো সবার আগে আসবে, এটা তালিকা 3-এও দেখানো হয়েছে। তুমি ইংরেজি ইউ, তাহলে ডু ইউ। যেহেতু ইউ প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে নট যাবে, তাহলে ডু ইউ নট ড্র দ্য পিকচার, কোশ্চেন মার্ক। তোমরা কি এটা জানো না? ডু, তোমরা দুটো ইংরেজি ইউ, এটা আগেও বলেছি, আবারও বলছি। তাহলে ডু ইউ, ইউটা প্রোনাউন, তাহলে নটটা পরে যাবে, তাহলে ডু ইউ নট নো ইট, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তারা কি আমাকে ডাকে না? ডু দে, দেটাও প্রোনাউন, তাহলে নটটা পরে যাবে, তাহলে ডু দে নট কল মি, ডাকা ইংরেজি হচ্ছে কল, আর আমাকে ইংরেজি মি, তাহলে ডু দে নট কল মি, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের এই 6 কিন্তু আমাদের সে, এটা ব্যাপারে আমি তালিকা 1, 2 এবং তালিকা 3-এও বলেছি যে এটা কিন্তু আমাদের থার্ড পারসন একজনকে বোঝাচ্ছে। তো থার্ড পারসন একজনকে বোঝালে আমাদের অবশ্যই ডু না, আমাদের ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা আগে বাংলাটা দেখি যে সে কি এটা দেখে না? তাহলে ডাজ হি নট সি ইট, ডাজ হি নট সি ইট, হি থাকার কারণে ডাজ হয়েছে, আর হিটা প্রোনাউন, সেই জন্য নটটা কিন্তু পরে গিয়েছে। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আবারও মনে করে দিচ্ছি, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্যে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন কখনোই ভুল না হয়, বাংলা এবং ইংরেজি করতে কখনোই যেন সেটা ভুল না হয়। এরপরে রহিম কি গাড়িটি চালায় না? রহিমও আমাদের ওই হি বা শি এর মতো থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন একজনকেই বোঝাচ্ছে। তাহলে এখানে রহিম কি গাড়িটি চালায় না? তাহলে ডাজ নট রহিম ড্রাইভ দ্য কার? এখানে রহিম থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন একজনকে বোঝানোর কারণে ডাজ তো অবশ্যই হবে, কিন্তু নটের অবস্থানটা খেয়াল করো, নটটা কিন্তু রহিমের আগে আসবে। এর কারণ হলো, একটু আগেই বলেছি, আমি নিয়মটা দেখিয়েছি যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। রহিম যেহেতু নাউন, নাউন হলে নটটা অবশ্যই আগে বসবে। আমি আবারও বলছি, রহিম যে কোনো একজনের নাম বোঝাচ্ছে, অর্থাৎ নাউন, নাউন হলে নটটা অবশ্যই আগে বসবে। তাহলে ডাজ নট রহিম ড্রাইভ দ্য কার, ডাজ নট রহিম ড্রাইভ দ্য কার, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা দেখতে পাচ্ছি রহিম ও করিম কি গাড়িটি চালায় না? কিও আছে, নাও আছে, প্রশ্নবোধক ও না বোধক। প্রশ্ন করা হয়েছে, না বোধকও করা হয়েছে, প্রশ্নবোধক ও না বোধক, কিন্তু রহিম ও করিম এটা দুইজনকে বোঝাচ্ছে। তাহলে ডু নট রহিম অ্যান্ড করিম ড্রাইভ দ্য কার, এখানেও দেখা যাচ্ছে দুইজন আছে, দুইজন থাকার কারণে থার্ড পারসন বহুবচন হয়েছে, সেই জন্য ডু হয়েছে, কিন্তু নটটা কিন্তু আগেই বসবে। নটটা কেন আগে বসবে সেটা আগেও বলেছি, আবারও বলছি, যে রহিম এবং করিম এদের কিন্তু নাম, তা কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হলেই তো সেটা নাউন। নাউন, তা নাউন হলে অবশ্যই নটটা আগে বসবে, কারণ টেন্সের ক্ষেত্রে নটের অবস্থান হলো নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তাহলে ডু নট রহিম এন্ড করিম ড্রাইভ দ্য কার, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। আর লাস্টেরটা 9 নম্বর, ইহা কি এটা বলে না? তো ইহাটাও কিন্তু আগেও আলোচনা হয়েছে, আবারও মনে করে দিচ্ছি, এটাও আমাদের ওই হি বা শি এর মতো কিংবা রহিমের মতো একটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন এক বচন। তাহলে এখানে তো আমাদের অবশ্যই তাহলে হি এর ক্ষেত্রে যদি ডাজ হয়, রহিমের ক্ষেত্রে যদি ডাজ হয়, তাহলে ইটের ক্ষেত্রে আমাদের ডাজ হবে। তাহলে ইহা কি এটা বলে না? ডাজ ইট নট সে দিস? তো এখানে আমাদের ইট থাকার কারণে ডাজ হয়েছে, কিন্তু ইট যেহেতু প্রোনাউন, ওই আই, উই, ইউ কিংবা দে, এগুলোর মতো প্রোনাউন ইট, নাউনের পরিবর্তে যা বসে তাকেই প্রোনাউন বলে। তো সুতরাং ইটটা যেহেতু প্রোনাউন, তাহলে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট বসে। তাহলে ইটটা যেহেতু প্রোনাউন, সেই জন্য নটটা পরে বসবে। তাহলে ডাজ ইট নট সে দিস, ডাজ ইট নট সে দিস। আর লাস্টে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তা আমি আশা করি যে আমার সকল ছাত্রছাত্রী, আগ্রহী শিক্ষার্থীরা আমার ফ্রি বেসিক ইংলিশ লার্নিং কোর্সের আজকে প্রথম ক্লাসে আমাদের টেন্সের প্রেজেন্ট নাম্বার 1, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের 4টা তালিকা, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক এবং অবোধক, এই 4টা তালিকার মাধ্যমে প্রেজেন্ট নাম্বার 1 আজকের আলোচনা, প্রেজেন্ট নাম্বার 1 এর আলোচনা আজকে এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা টেন্সের তালিকা পদ্ধতিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট নাম্বার 2 সেটা আমরা বিস্তারিতভাবে প্রেজেন্ট নাম্বার 2 তালিকা পদ্ধতিতে ইনশাআল্লাহ আলোচনা করব। আবারও মনে করিয়ে দিচ্ছি সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই যেন একটি খাতা এবং একটি কলম নিয়ে টেন্সের নোট খাতাটা
আমি যেভাবে ধারাবাহিকভাবে বা সিরিয়ালি আলোচনা করছি এবং দেখাচ্ছি, সেই আলোচনাগুলো দেখে বুঝে অবশ্যই তালিকাগুলো এবং টেন্সের সংজ্ঞা এবং শুরু থেকে যেভাবে আমি নিয়মকানুন দিয়েছি সবগুলো ধারাবাহিকভাবে লিখে লিখে অবশ্যই একটি টেন্সের নোট খাতা যেন তৈরি করা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমি সকল ছাত্রছাত্রী এবং আগ্রহী শিক্ষার্থীদের আবার আহ্বান করছি। তো সবার সুন্দর, উন্নত এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো আমার আলোচনা এই পর্যন্তই রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।